কমলা দেবী তার 5 ছেলে প্রীতম, পীযূষ, অর্ঘ্য, ইন্দ্র এবং গৌরবকে নিয়ে মরুভূমিতে বাস করে। আর তার 5 ছেলে ছোটবেলা থেকেই ট্যুরিস্ট গাইডের কাজ করার খুব ইচ্ছে ছিল, সেই জন্য তারা নিজেদের একটা ট্রাভেল এজেন্সি খুলে নেয়। আর এখন তারা রাজস্থানের মরুভূমিতে কর্মরত। তারা ট্যুরিস্টদের উটের পিঠে চড়িয়ে চারিদিকে ঘুরে বেড়ায়। আর ঠিক এরকম ভাবেই 5 ভাইয়ের আলাপ হয় 5 বোন প্রিয়াঙ্কা, রিনা, টিনা, চুন্নি এবং মুন্নির সঙ্গে। তারা কলেজের ছুটিতে নিজেদের বাবা মায়ের সঙ্গে রাজস্থানের মরুভূমিতে ঘুরতে যায়। আর সেই সময় 5 বোনের 5 ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। আর তারা ঠিক করে তারা একে অপরকে বিয়ে করবে। বিয়ের পর একদিন কমলা দেবী সকালবেলা ঘুম থেকে উঠে ট্যাঙ্কে জল তুলছে। এমন সময় প্রিয়াঙ্কা যেহেতু স্নান করতে ভালোবাসে আর মরুভূমিতে প্রচন্ড পরিমাণে গরম, তাই সে তাড়াতাড়ি করে স্নান করতে ঢুকে পড়ে। আজকে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছি, তাই আমি বেশি বেশি করে স্নান করে নেব। এমনিতেই মরুভূমি এলাকায় এত গরম যে আমি ঘেমে ঘেমে মরে যাচ্ছি। উফ, একটু বেশি করে গায়ে জল ঢাললে খুব শান্তি পাবো। এই বলে প্রিয়াঙ্কা হুশ হুশ করে স্নান করতে শুরু করে। কিন্তু সে বুঝতে পারে না যে মরুভূমি এলাকায় জল খুব সীমিত, আর সেই জল খুব বুঝে সুঝেই খরচ করতে হয়। আর প্রিয়াঙ্কা প্রায় ট্যাঙ্কের সব জল শেষ করে ফেলে, যার ফলে প্রিয়াঙ্কার বাকি বোনেরা যখন স্নান করতে যায় তখন তারা এক ফোঁটাও জল পায় না। কি ব্যাপার, মা নাকি সকালবেলা পাম্প চালিয়ে জল তুলেছে, তাহলে এত তাড়াতাড়ি জল শেষ হয়ে গেল কি করে? হায় রে কপাল, এবার আমি স্নান করব কিভাবে? আর এখন যদি স্নান করতে না পারি তাহলে আমি সারাদিন তো গরমে বাঁচতেই পারবো না। রিনার মতো তার বাকি বোনেরাও স্নান করতে না পেরে ভীষণ পরিমাণে সমস্যায় পড়ে, কারণ যত বেলা বাড়তে শুরু করে তাদের গরমের পরিমাণ আরো বেড়ে যায়। এমন সময় কমলা দেবী তার 5 বৌমার কাছে আসে। কি ব্যাপার, তোমাদের 5 জনকে কখন থেকে বলছি তৈরি হয়ে রান্নাঘরে চলো, কারণ তোমাদের রান্নাঘরের প্রথম নিয়ম পালন করতে হবে। আর তোমরা আমাদের এলাকার মরুভূমির স্পেশাল বাজরা আটার রুটি বানাবে। আমরা এখনো স্নান করতে পারিনি মা, কারণ ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে। আর আপনি বলছেন যে এই গরমের মধ্যে রান্না করতে? আমাদের পক্ষে সম্ভব নয়, আপনি নিজে গিয়ে রান্না করে নিন। রিনার কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কিছুতেই বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি জল কিভাবে শেষ হয়ে যেতে পারে। আর একবার মরুভূমি এলাকায় জল শেষ হয়ে গেলে জল সংগ্রহ করা খুবই কষ্টের ব্যাপার। এই তোরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। জল শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? একদিন না হয় স্নান না করেই থাকলি। চল রান্নাঘরে গিয়ে রান্না করে ফেলি, কারণ নিয়মগুলো তো পালন করতে হবে। বল দিদি, তুই এমন কথা বলছিস কেন? তুই তো নিজেই স্নান না করে থাকতে পারিস না। ও, এবার আমি বুঝতে পেরেছি। আজকে সকালবেলা তুই সবার আগে উঠেছিস, তার মানে তুই বাথরুমে গিয়ে স্নান করে সব জল শেষ করে ফেলেছিস। এখন আমি বুঝতে পারছি যে আমরা স্নানের জন্য পাগল হয়ে গেলেও তুই কেন চুপ করে দাঁড়িয়ে আছিস। এভাবেই রিনা প্রিয়াঙ্কার সত্যি ধরে ফেললে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, আর সে তার বোনেদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু এমন সময় কমলা দেবী সত্যি ব্যাপারটা জানতে পারলে প্রিয়াঙ্কাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। তুমি তোমার শ্বশুর বাড়ির একটা লোকেদের কথাও চিন্তা করলে না, নিজে সব জল ব্যবহার করে নিলে। এবার কি হবে বলো তো? আমরা সারাদিন আর জল পাবো না। এখান থেকে আধ ঘন্টা হেঁটে গিয়ে একটা ছোট্ট পুকুর আছে, যাও 5 বোন গিয়ে সেখান থেকে জল তুলে নিয়ে এসো। এই বলে কমলা দেবী চলে যায়। আর 5 বোন ভীষণ পরিমাণে বিপদে পড়ে। তারা 5 জন 5টা কলসি নিয়ে মরুভূমি এলাকায় জল তোলার জন্য বেরিয়ে পড়ে। আর ওই বালির মধ্যে প্রখর রৌদ্রে জল ভরার জন্য হাঁটতে থাকে। এর ফলে তাদের প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। আর আধ ঘন্টা পর অনেক কষ্ট করে হেঁটে যখন তারা পুকুরের সামনে গিয়ে পৌঁছায়, তারা তখন দেখে পুকুরের জল প্রায় শুকিয়ে গেছে। দিদি, তুই যদি সব জল ব্যবহার না করতিস তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমাদের খুব কষ্ট হচ্ছে রে। আর এখন পুকুর থেকে জল নেব কিভাবে? পুকুরের জল তো শুকিয়ে গেছে। এরকম করে কেন বলছিস? সব জল আবার কোথায়? ট্যাঙ্কে তো মাত্র 1 বালতি জল ছিল, আর সেই জলেই তো আমি স্নান করেছি। আর ওইটুকু জলে স্নান করে আমার মনে হচ্ছে না যে আমি সত্যিই স্নান করেছি। এই বলে 5 বোন বালির মধ্যে বসে পড়ে। আর তারা কোনো মতে পুকুর থেকে অল্প অল্প করে জল সংগ্রহ করে। আর আবার তারা আধ ঘন্টা হেঁটে কষ্ট করে শ্বশুর বাড়িতে ফিরে আসে। এমন অবস্থায় তাদের গায়ের রং রোদে একেবারে পুড়ে কালো হয়ে যায়। আর তারা আয়নার দিকে তাকিয়ে নিজেদেরকে চিনতে পারে না। ইস, এখন যদি আমরা আমাদের শহরে থাকতাম তাহলে পার্লারে গিয়ে ডিট্যানিং করিয়ে চলে আসতাম, কিন্তু এখানে কিছুই হবে না। এমনকি সামনে কোনো দোকান বা পার্লার কিছুই নেই।
এখন এসব কথা বলে লাভ নেই রে। আমরা নিজেরাই তো এই মরুভূমি এলাকায় শ্বশুরবাড়ি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম, তাই এখন আমাদেরকেই ভুগতে হবে। ইস, আজকে সারাদিন বালির মধ্যে রোদে ঘুরে ঘুরে গায়ের কি অবস্থা হয়েছে, তার উপর জল নেই, একটু ভালো করে স্নান করতে পারছি না, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এভাবেই মরুভূমি এলাকার আসল কষ্ট কাকে বলে 5 বোন সেটা এখন বুঝতে পারি। দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর তাদের স্বামীরা যখন ট্যুরিস্ট গাইডের কাজ করে বাড়িতে ফিরে আসে তখন তারা তাদের স্বামীদেরকে বাজরা আটার রুটি খেতে দেয়। প্রীতম, তোমরা তো 5 জন মিলে ঘুরে ঘুরে ট্যুরিস্ট গাইডের কাজ করো, তাহলে চলো আমরা এবার কোনো বরফের দেশে চলে যাই, সেখানে গিয়ে সংসার বাঁধি, কারণ মরুভূমি এলাকায় সংসার করা যায় না। তুমি কি বলছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন মরুভূমিতে ট্যুরিস্টদের সিজন, আর প্রত্যেকদিনই তো আমরা উটের পিঠে করে ট্যুরিস্টকে বসিয়ে অনেক টাকা ইনকামও করছি, তাই এখন আমরা মরুভূমি ছেড়ে কোথায় যাব? তোমাদেরকে এখানেই সংসার করতে হবে, আর এই কথাগুলো সংসার করার আগেই তো তোমাদের ভাবা উচিত ছিল। এই বলে প্রীতম সেখান থেকে চলে যায়, আর যার ফলে প্রিয়াঙ্কা এবং তার বোনেরা খুবই দুশ্চিন্তায় পড়ে। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন মরুভূমিতে ভীষণ পরিমাণে গরম পড়ায় টিনা কিছুতেই শাড়ি পরে থাকতে পারে না, আর তার আজকে উটের পিঠে চাপতেও খুবই ইচ্ছা করে। আজকে আমি একটা হট প্যান্ট আর টপ পরবো, তারপর আমি উটের পিঠে চাপবো। এই শ্বশুর বাড়িতে আটকে থেকে আমার খুব মন খারাপ করছে, একটু ঘোরাফেরা করা দরকার। এই বলে টিনা শাড়ি পরিবর্তন করে একটা ছোট হাফ প্যান্ট এবং টপ পরে নেয়, আর সে তার বোনেদের সঙ্গে মরুভূমিতে ঘুরতে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের স্বামীদের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু সেই এলাকার সবাই টিনাকে দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে, কারণ মরুভূমিতে সবাই গ্রামবাসী, আর তারা কাউকে কখনো এরকম ছোট ছোট জামা কাপড় পরতে দেখেনি। টিনা, তোমার কি লজ্জা শরম কিছু নেই? তুমি এরকম জামা কাপড় পরে বাইরে বেরোলো কি করে? আর তোমাকে দেখে আমাদের গ্রামের সবাই তো হাসাহাসি করছে। আমাদের গ্রাম ভীষণ ছোট। টিনা, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তুমি প্লিজ এরকম জামা কাপড় পরো না। এতে লজ্জার কি আছে গো? আমি শহরে এসব জামা কাপড়ই পরতাম, আর আমাকে দেখতে যদি খারাপ লাগতো তাহলে আমার বোনেরাই আমাকে বলতো, তুমি আমাকে বলার কে? এখন আমরা 5 বোন মিলে উটের পিঠে চড়বো। এই বলে টিনা তার স্বামীকে চুপ করিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা 5 বোন উটের পিঠে চেপে বসে, কিন্তু তারা কিভাবে উটের পিঠে চাপতে হয় সেটা জানে না, তাই কিছুক্ষণের মধ্যেই উট 5 বোনকে বালির মধ্যে ফেলে দেয়, আর যার ফলে 5 বোনের কোমরে ভীষণ পরিমাণে আঘাত লাগে। ওরে বাবা গো, মরে গেলাম, উফ কি কষ্ট হচ্ছে, এই বালিটা কি গরম, কোন দুঃখে যে টিনার কথা শুনে উটের পিঠে চড়তে গেলাম কে জানে। এভাবেই উটের পিঠ থেকে পড়ে গিয়ে 5 বোন ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু টিনা সবচেয়ে বেশি পরিমাণে কষ্ট পায়, কারণ সে এমনিতেই হট প্যান্ট এবং টপ পরে থাকে, আর মরুভূমির বালি তেতে একেবারে গরম হওয়ায় তার গায়ে ছ্যাঁকা লাগে। ওরে বাবারে, মরে গেলাম, তাড়াতাড়ি বাড়ি চল, আমার আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আমার। এভাবেই কাঁদতে কাঁদতে 5 বোন বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু তাদের কষ্টের পরিমাণ আরো যেন বাড়তে শুরু করে, কারণ মরুভূমি এলাকার জীবনের সঙ্গে তারা কিছুতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে না। তারা যখন বাইরে বেরোয় কখনো তাদের গায়ে ক্যাকটাস গাছের খোঁচা লাগে, আর সেই খোঁচাতে রক্ত বেরিয়ে যায়, আবার কখনো তাদের বালির গরমে পা পুড়ে যায়, আর সেই জন্য তাদেরকে সারাদিন বালির ঘরে অর্থাৎ শ্বশুর বাড়িতে বসবাস করতে হয়। এই আজকে সন্ধ্যাবেলা পাশের গ্রামে একটা বিয়ে বাড়ি আছে, আর এখন শাশুড়ি মা নেই, সুতরাং আমাদের যেতে কোনো অসুবিধা নেই, কারণ শাশুড়ি মা থাকলে আমাদের বিয়ে বাড়িতে যেতে হতো না, কারণ আমরা মরুভূমি এলাকায় কাউকেই তো চিনি না। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস, তাহলে চল আজকে সন্ধ্যাবেলা গিয়ে আমরা বিয়ে বাড়ি থেকে আনন্দ করে আসি। নিশ্চয়ই ওখানে গেলে ভালো ভালো খাবার খেতে পাবো, কারণ এই মরুভূমিতে সারাদিন বাজরা রুটি খেতে আমার জিভ একেবারে শুকিয়ে গেছে, আর আজকে একটু ভালো করে সাজতেও পারবো, কারণ সন্ধ্যাবেলা বালিতে সেরকম একটা গরম লাগবে না, বল। এই বলে 5 বোন সন্ধ্যা হতে না হতেই বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে নেয়, আর তারা বালির মধ্যে হাঁটতে হাঁটতে পাশের গ্রামের বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে 5 বোন অনেক নাচ গান করতে শুরু করে, আর ভালো মন্দ খেতে শুরু করে, আর বিয়ে বাড়িতে যেহেতু অনেক রকমের খাবার রান্না হয় তাই তারা খিদের জ্বালায় পাগলের মতো খাবার খায়, আর তারা বেশি বেশি করে জলও খেয়ে নেয়। এই মরুভূমিতে যদি প্রত্যেকদিন একটা করে বিয়ের নিমন্ত্রণ পেতাম তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকতো না। দেখ বিয়ে বাড়িতে কত জলের ব্যবস্থা করেছে, আমাদের বিয়ের পর থেকে এই প্রথমবার আমরা এত জল একসঙ্গে খেলাম। এই বলে সবাই মিলে যখন আনন্দ করছে তখনই হঠাৎ করে আকাশ মেঘলা করে আসে, আর সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ মরুভূমি এলাকায় সবার আসল ভয় হলো বালির ঝড়।
আর আবহাওয়ার পরিস্থিতি বুঝে বিয়ে বাড়ি থেকে সব আত্মীয় স্বজন যে যার বাড়িতে ফিরতে শুরু করে। কিন্তু যেহেতু 5 বোনের শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, তাই তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারা কোনো মতে বালির রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। আর হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল ভয়াবহ বালির ঝড় ওঠে। ওরে বাবারে, এবার কি হবে? কি ঝড় উঠেছে আর চারিদিকে ভীষণ বালি উঠছে। আমার চোখে মুখে বালি ঢুকে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেউ আমাদেরকে বাঁচাও প্লিজ, কেউ আমাদের বাঁচাও। মনে হচ্ছে আমরা এক্ষুনি বালি চাপা পড়ে মারা যাব। এভাবেই 5 বোন প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আর বালির ঝড়ের পরিমাণ যেহেতু আরো বেশি বাড়তে শুরু করে, তাই তারা সেখানে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না। তাদের গায়ের উপর বালি জমতে শুরু করে। আর 5 বোনের প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। ভয়ের চোটে তারা 5 বোন একেবারে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর যার ফলে ইতিমধ্যে 5 বোন একেবারে বালির তলায় চলে যায়। আর অন্যদিকে তাদের পরিবার 5 বৌমাকে খুঁজতে শুরু করে। ভাই, আমাদের 5 বউয়ের কি হলো বলতো? কালকে রাত্রে থেকে ওদেরকে খুঁজছি, কিন্তু ওদেরকে তো কোথাও পাচ্ছি না। আর কালকে রাত্রেবেলা তো বালির ঝড়ও উঠেছিল, আমাদের 5 বউয়ের কোনো ক্ষতি হলো না তো? তুই চিন্তা করিস না দাদা, চল পাশের গ্রামে গিয়ে একবার দেখি, কেননা ওখানে বিয়ে বাড়ি ছিল। আর তুই আমাদের 5 বউকে তো ভালো করেই চিনিস, ওটা বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তাই ওখানে গিয়ে খোঁজ নিয়ে আসি। এই বলে তারা 5 ভাই যখন বিয়ে বাড়ির দিকে যায়, তখন তারা তাদের স্ত্রীদেরকে অজ্ঞান অবস্থায় বালির নিচে পড়ে থাকতে দেখে। যার ফলে তখনই তারা তাদের স্ত্রীদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে চলে যায়। আর ডাক্তারবাবু কোনো মতে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। কিন্তু তখনও পর্যন্ত তাদের নাকে মুখে বালি আটকে থাকে। ভাগ্যিস আমরা বেঁচে গেছি, কিন্তু আমরা সত্যি বলছি, আমরা এই মরুভূমিতে আর সংসার করতে পারবো না। ভেবেছিলাম এখানে আমরা আমাদেরকে মানিয়ে নেব, কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে। তাই তোমরা যদি এই এলাকা না ছাড়ো, তাহলে আমরা বাড়ি চলে যাব। এভাবেই 5 বোনের কথা শুনে তাদের শ্বশুরবাড়ির পরিবারের কিছু করার থাকে না। ফলে 5 বউ মরুভূমি ছেড়ে নিজেদের শহরে গিয়ে বসবাস করতে শুরু করে। আর মরুভূমি এলাকায় যখন টুরিস্টের চাপ কম থাকে, তখন তাদের স্বামীরাও প্রিয়াঙ্কাদের শহরে চলে যায় আর একসঙ্গে বসবাস করে। তিলোত্তমা একজন সুন্দরী শিক্ষিতা 25 বছর বয়সী চাকরিরতা মহিলা। সে নিজে এতদিন চাকরি করে অনেক টাকা রোজগার করেছে। আর সে এমনিতেও অবস্থাপন্ন ঘরের মেয়ে ছিল। আর কিছুদিনের মধ্যেই তিলোত্তমার সঙ্গে রাহুলের বিয়ে ঠিক হয়। রাহুলের পারিবারিক ব্যবসা আছে, আর রাহুলও অনেক বড় লোক। ব্যবসা সংক্রান্ত মিটিং এ গিয়ে রাহুলের সঙ্গে তিলোত্তমার দেখা হয়। আর তারা দুজনেই একে অপরকে পছন্দ করে বিয়ে করবে বলে ঠিক করে। কিন্তু রাহুলের বাবা কমল বাবু এবং মা রত্না দেবী মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না, কারণ তারা মেয়েদের চাকরি বাকরি করা একদমই পছন্দ করে না। আর এমন মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ে আসতে তাদের মনে বাধে। কিন্তু রাহুল তার বাবা মায়ের কোনো কথা শুনতে চায় না। সে তিলোত্তমাকেই বিয়ে করে। বিয়ের পর গৃহপ্রবেশের দিন, রাহুল, তোর বউ যতই বড়লোক হোক না কেন, আমার কিন্তু এরকম চাকরিরতা মেয়ে একদমই ভালো লাগে না। তাই আমার ওর ভালো করে গৃহপ্রবেশ করার কোনো ইচ্ছা নেই। তুই কেন যে এরকম চাকরি করা মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসেছিস আমি জানি না। সারা দিন চাকরি বাকরি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর আমাকে সংসারের কাজ করতে হবে। সুতরাং আমি ওই মেয়ের গৃহপ্রবেশ করাতে পারবো না। মা, তুমি বিয়ের পরের দিনই কেন বৌমাকে এরকম ভাবে খারাপ খারাপ কথা শোনাচ্ছ? আর তোমাকে ওর গৃহপ্রবেশ করতে হবে না। ওর এই গৃহতে প্রবেশ করার কোনো দরকার নেই, কারণ আমি ওর জন্য একটা ভালো সারপ্রাইজ প্ল্যান করেছি, আর তোমাদেরকে জানানোর জন্য এই বাড়িতে এসেছি। রাহুলের এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। তারা ভাবতে পারে না রাহুল তার নতুন বউয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারে। আর তখনই রাহুল তার বাবা মা, নতুন বউ এবং বিধবা কাকিমা নলিনী দেবীকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। তিলোত্তমা বারবার রাহুলকে জিজ্ঞাসা করলেও রাহুল কোনো উত্তর দিতে চায় না। তুমি গাড়ি করে আমাদের সবাইকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর আমি আমার সব অফিসের কলিগদের আসতে বলেছিলাম, কিন্তু তোমার জন্য আমাকে ফোন করে ক্যান্সেল করতে হলো। তুমি কি চাও না যে আমার ভালো করে গৃহপ্রবেশ হোক? আমি জানি তোমার মা হয়তো আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব। তুমি একটু চুপ করে গাড়িতে বসবে? সেই তখন থেকে বকবক করেই যাচ্ছ। আমাকে একবারও বলেছি তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে না, কিন্তু এই গৃহে তুমি প্রবেশ করবে না, কেন না? এই বলে রাহুল একটা বিশাল অট্টালিকার সামনে গাড়ি দাঁড় করায়। আর এত বড় বাড়ি দেখে সকলে একেবারে আকাশ থেকে পড়ে। রাহুল নিজের টাকা দিয়ে নতুন বউয়ের জন্য এত বড় একটা বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির চাবি সে তার বউয়ের হাতে তুলে দেয়। আর এটাই ছিল তার বউয়ের বিয়ের উপহার। এমন দৃশ্য দেখে রত্না দেবী এবং কমল বাবু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়।
আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। বিয়ের আগে আমি তোমার জন্য এই নতুন বাড়িটা কিনেছি, আর এই বাড়িতেই আমরা থাকবো, আর এটা হলো তোমার উপহার। তাই পুরানো বাড়িতে তোমাকে গৃহপ্রবেশ করতে হবে না। ও মাই গড রাহুল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় বাড়ি আমার জন্য কিনেছো। তোমার অনেক টাকা খরচা হয়ে গেছে বলো। তুমি চিন্তা করো না, আমি চাকরি করি তো, তুমি যে ইএমআই দেবে তাতে আমিও কিছু অংশ দিয়ে দেব। বেশি কথা একদম বলো না। আমি কি বলেছি যে আমি ইএমআই তে বাড়ি কিনেছি? এটা আমি ক্যাশে কিনেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান অনেক ধুমধাম করে করব, আর অনেক অনেক অতিথিদের নিমন্ত্রণ করব। সবাই এসে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানে আনন্দ করবে, একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, ওকে? নতুন বৌমার এমন কথা শুনি নলিনী দেবী ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে বরাবরই এরকম চাকরি করা মেয়েদের পছন্দ করে। কিন্তু রত্না দেবী মোটেই তা সহ্য করতে পারে না। বাড়াবাড়ি দেখলে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে। রাহুল রাহুল, তুই এত টাকা খরচা করে এই মেয়েটার জন্য বাড়ি কিনতে গেছিস? আমাদের পুরানো বাড়ি কি ছোট পড়ছিল? তোদের যদি আমাদের সঙ্গে থাকতে ভালো না লাগে তাহলে আমাদেরকে বলতে পারতিস, আমরা রাস্তায় গিয়ে বসে পড়তাম। না মা, সেরকম নয়। আমি কি একবারও বলেছি এই বাড়িতে আমরা একা থাকবো? আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো। আর প্লিজ আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা নষ্ট করে দিও না। মা, আপনি রাগ করবেন না। আপনার আশীর্বাদ নিয়ে এই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে, তারপরেই আমি গৃহপ্রবেশ করব। এখন চলুন আমরা পুরানো বাড়িতেই ফিরে যাই, কারণ আমাদেরকে অনেক প্ল্যানিং করতে হবে। আমরা সবাই মিলে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানটাকে একেবারে সাকসেসফুল করব। আমাদের বাড়িতে কোনোদিনও বড় করে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়নি, তাই আমি যেভাবে অনুষ্ঠান করতে বলবো সেভাবেই অনুষ্ঠান করতে হবে। আর হ্যাঁ, যতদিন আমি আর রাহুলের বাবা বেঁচে থাকবো ততদিন এই নতুন বাড়ির অধিকার আমাদের হাতেই থাকবে, তোমার হাতে নয়। অবশ্য তুমি সময় পাবেই বা কোথায়? চাকরি করবে আর ঘুরে বেড়াবে, বেশি বেশি নাটক। এই বলে রত্না দেবী তার স্বামীকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর নলিনী দেবী নতুন বৌমার মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি চিন্তা করো না, এই বাড়িতে তোমার যখন গৃহপ্রবেশ হবে তখন আমি নিজের হাতে তোমাকে মিষ্টি খাইয়ে ঘরে ঢোকাবো, আর আমি তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করব। এই বলে সবাই আবার পুরানো বাড়িতে ফিরে যায়, আর তিলোত্তমা ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। সে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করার জন্য নানান রকমের পরিকল্পনা তৈরি করতে থাকে। গৃহপ্রবেশের অনুষ্ঠানে কাদের কাদের নিমন্ত্রণ করা হবে, খাওয়া দাওয়ার কি আয়োজন করা হবে, সবই তিলোত্তমা নিজে থেকে ঠিক করে, কারণ সে একজন স্বাধীনচেতা মেয়ে, আর এই বিষয়টা মোটেই তার শাশুড়ি মায়ের পছন্দ হয় না। মা, আমি আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য গেস্টদের লিস্ট তৈরি করেছি, আর সেই লিস্টের মধ্যে আমার কাছাকাছি কয়েকজন আত্মীয় স্বজন আছে, আর আমি আমার অফিসের সব বন্ধু বান্ধবীদের ইনভাইট করব ভাবছি। তোমার যখন আগে থেকে লিস্ট বানানোই হয়ে গেছে তাহলে আমাকে বলছো কেন? আর গৃহপ্রবেশের অনুষ্ঠানে কাছের আত্মীয় স্বজন মানে আমি আমার পাড়া প্রতিবেশী সকল মহিলাকে নিমন্ত্রণ করব, আর দুঃসম্পর্কের অনেক আত্মীয়দেরও নিমন্ত্রণ করব। তাতে যদি লোক সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তুমি তোমার অফিসের কলিগদের ছাঁটাই করে দাও। কিন্তু মা, আমার অফিসের কলিগরা আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে, কিন্তু আপনার পাড়ার মহিলারা আপনার নামে আর আপনার চাকরি করা বউয়ের নামে অনেক সমালোচনা করে, তাই আমি ওদেরকে নিমন্ত্রণ করতে চাই না। এমন কথা শুনে রত্না দেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ সে মোটেই বৌমার মুখে মুখে তর্ক পছন্দ করে না। তাই সে তার নতুন বৌমাকে ভীষণই বকাবকি করতে শুরু করে। তুমি ভেবো না যে তুমি বড়লোক আর তুমি চাকরি করছো বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আমি যাদের যাদের নিমন্ত্রণ করতে বলবো তোমাকে তাদেরকেই নিমন্ত্রণ করতে হবে। নিজের টাকা খরচা করে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করছো, তাতে কি হাতির পাঁচ পা দেখেছো নাকি? এই বলে রত্না দেবী ঘরে চলে যায়, আর তিলোত্তমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ তার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করাতে তার শ্বশুর শাশুড়ি একটাও টাকা দিচ্ছে না, কিন্তু নতুন বৌমা নিজে টাকা দিয়ে সবকিছুর আয়োজন করছে। তবুও তার শাশুড়ি মায়ের এত বড় বড় কথা। তিলোত্তমা তার শাশুড়ি মায়ের কথা মেনে নিমন্ত্রণের লিস্টে সকলকে যোগ করে নেয়, আর তার লিস্ট অনেক বেড়ে যায়। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে। আচ্ছা নলিনী কাকিমা, আমি আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অনেক অনেক খাবারের আইটেম করেছি। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, ফিশ ফ্রাই, পান্তুয়া আর রসগোল্লা, আইসক্রিম এসব তো থাকবেই। ঠিক আছে তো সব, নাকি আরো কোনো খাবার অ্যাড করতে হবে? আর গৃহপ্রবেশের অনুষ্ঠানের খাবার বেঁচে গেলে আমি পরের দিন অফিসেও নিয়ে চলে যেতে পারবো। আরে ঠিক আছে বাবা, তুই আর এত আয়োজন করিস না। এমনিতেই তোর শাশুড়ি মা যা খিটখিট করছে, তারপর যদি এসব শোনে তাহলে আরো রেগে যাবে, বুঝেছিস? এমন সময় সেখানে রত্না দেবী চলে আসে, আর সে তার ছোট জায়ের কথা শুনি প্রচন্ড পরিমাণে রেগে যায়।
ছোট বয়সে নিজের বরকে খেয়েছো, আর এখন আবার আমার নতুন বৌমার মাথাটা খেও না। কোথায় ওকে শেখাবে যে বিয়ের পর চাকরি ছেড়ে দিতে, শ্বশুর শাশুড়ির সেবা করতে, আর তুমি ওকে বেশি করে উস্কানি দিচ্ছ? তুমি ওকে বলনি কেন যে গৃহপ্রবেশের অনুষ্ঠানে কোনোদিনও আমিষ খাবার রান্না হয় না, সবসময় নিরামিষ খাবার রান্না করতে হয়? না না, আসলে দিদি, আমি ওরকম করে কিছু বলতে চাইনি। ও তো মডার্ন যুগের মেয়ে, তাই ও কেন এসব নিয়ম পালন করতে যাবে? এসব তো আমাদের যুগে ছিল। ও একটু আনন্দ করে নিজের টাকা খরচা করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে চাইছে, তাই ওকে ওর মতো করেই সবকিছু করতে দাও না। একদম চুপ। গৃহপ্রবেশের অনুষ্ঠানে পনিরের ঝোল আর ভাত ছাড়া কিচ্ছু হবে না, আর তার থেকে বেশি কিছু যদি রান্না হয় তাহলে আমি সেই অনুষ্ঠানে থাকবো না। মা, আপনার কথা শুনে আমি সব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছি, পাড়া প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করেছি, কিন্তু আমি আমার খাবারের লিস্ট ক্যান্সেল করতে পারবো না, কারণ আমি অলরেডি সবকিছু অর্ডার করে দিয়েছি আর অনেক টাকাও দিয়ে ফেলেছি। তাই আপনি প্লিজ এই ব্যাপারটা মেনে নিন। এই বলে তিলোত্তমা নিজের ঘরে চলে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর তাদের নতুন অট্টালিকা সমান বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন বউ খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়, আর সকল আত্মীয় স্বজন তার অফিসের কলিগরা সেখানে এসে উপস্থিত হয়। সবাই মিলে অনেক অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করে। আর এমন সময় নতুন বউ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার শাশুড়ি মা কিছুতেই তাকে গৃহপ্রবেশ করাতে চায় না। আর এমন সময় নলিনী দেবী নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান করার জন্য এগিয়ে যায়। আর তখনই হঠাৎ করে রাহুলের ফোনে ফোন আসে। না না, এরকম হতে পারে না। আপনি কি বলছেনটা কি? শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে মানে? আমি অনেক শেয়ার কিনেছি, আমার সব টাকা ডুবে যাবে স্যার। আর এমন যদি হয় আমার নতুন বাড়িও চলে যাবে। আমার বইয়ের এখনো পর্যন্ত নতুন বাড়িতে গৃহপ্রবেশও হয়নি। এই বলে রাহুল কাঁদতে কাঁদতে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায় আর তার সব টাকা ডুবে যায়। এই কথা শোনার পর সকলেই খুবই অবাক হয়। আর এমন পরিস্থিতিতে রত্নাদেবী তার বৌমাকে অপমান করার সুযোগ পেয়ে যায়। কতবার করে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, এ একেবারে রাক্ষসী, সবকিছু খেয়ে নেবে। আর তারপরও তুই একেই বিয়ে করে নিয়ে এলি, এখন নতুন বাড়িতে নিয়ে এসেছিস। দেখ কি হলো, তোরা তো আমার কথা শুনবি না। আমি বলছি শোন, এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। মা, আপনি প্লিজ চুপ করুন, আমাকে পরে ছোট করবেন। এখন আমাদেরকে যে করেই হোক সমস্যা থেকে উদ্ধার হতে হবে। আর রাহুল, তুমি চিন্তা করো না, তোমার কোনো শেয়ার নষ্ট হবে না, কারণ আমার শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান আছে। তুমি তোমার ল্যাপটপটা আমাকে দাও তো। রাহুল তিলোত্তমার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, আর সে তখনই তার ল্যাপটপ তিলোত্তমাকে দিয়ে দেয়। তিলোত্তমা তখনই ল্যাপটপ খুলে বিজনেস মিটিং করে, আর অনেক শেয়ার দেখার পর শেয়ার মার্কেটের সমস্যা সমাধান করে দেয়। এর ফলে রাহুলের টাকা কড়ির একটাও ক্ষতি হয় না। কিছুক্ষণের মধ্যে রাহুলের শেয়ারের টাকা উঠতে শুরু করে, আর সেই সব শেয়ার বিক্রি করে সে অনেক অনেক টাকা ইনকামও করতে পারে। এর ফলে রাহুল তার বউকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সত্যি থ্যাংক ইউ, আজকে শুধুমাত্র তোমার জ্ঞানের জন্য আমি বেঁচে গেলাম। মা, তুমি এখনো তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে? আর প্লিজ ওর সাথে খারাপ ব্যবহার করো না, আর ওর গৃহপ্রবেশের অনুষ্ঠানটা সম্পূর্ণ করো। রাহুলের কথা শুনে তার মা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর সে মনে মনে ভাবে সত্যি আজকে তার নতুন বৌমার জন্য তার পরিবার বেঁচে গেছে। ফলে সে কোন মুখে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই নলিনী দেবীর পরে সে নিজে তার নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। বৌমা, তুমি চাকরি করো বলে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আজকে একমাত্র তোমার জন্যই আমার পরিবার বেঁচে গেল। তোমার মতো মেয়েকে বাড়ির বৌমা হিসেবে পেয়ে, আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। না না মা, আমি আপনাকে নিজের মায়ের মতো ভাবি, সুতরাং আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এটাই আমি চাই। তিলোত্তমার কথা শুনে সবাই খুবই খুশি হয়। তারপর থেকে তিলোত্তমার বাইরে চাকরি করা এবং তার টাকা রোজগার করার ক্ষেত্রে তার শাশুড়ি মা কিংবা শ্বশুর মশাই কোন রকম ভাবে হস্তক্ষেপ করে না। এভাবেই তিলোত্তমার গৃহপ্রবেশের অনুষ্ঠান খুবই ধুমধাম করে পালিত হয়। আর তারপর থেকে তিলোত্তমা খুবই হাসি খুশি সংসার করতে থাকে।